আচ্ছা, আমাদের মধ্যে হয়তো আমরা অনেকেই চিন্তা করেছি অনেকবার যে ইসরায়েল যখনই কোনো দেশের উপর আক্রমণ করে, কোনো শহরে আক্রমণ করে, ওই শহর পুরোপুরি ধ্বংস কেন করে দেয়? তারা কেন প্রচুর পরিমাণে শিশু হত্যা করে? তারা কেন ওই অঞ্চলের স্কুল, কলেজ, হসপিটাল এবং ওই সমস্ত স্থান যেখানে বেসামরিক জনগণের বসতি অনেক বেশি, ঘনবসতিপূর্ণ বেসামরিক জনগণ, ওই অঞ্চলগুলো কেন তারা টার্গেট করে? এবং যেখানেই তারা আক্রমণ করে না কেন, ওই শহর, ওই গ্রাম পুরোপুরি কেন ধ্বংস করে দেয়? আমরা অনেকে হয়তো চিন্তা করেছি বা চিন্তা করার চেষ্টা করেছি, প্রশ্নের উত্তর অনেকে হয়তো খুঁজে পেয়েছি, অনেকে পাই নাই। বাংলাদেশের মতো অঞ্চলে আসলে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া খুবই কঠিন। এটার কারণ আমাদের জন্ম থেকে আমাদের উপর হিউজ পরিমাণে আমাদের ধর্মীয় প্রভাব। তো ধর্মীয় প্রভাবের আরও একটা গুরুত্বপূর্ণ দিক আমাদের মেঠো বক্তা বা আমাদের গ্রাম অঞ্চলের বা শহর অঞ্চলে যে সকল বক্তারা, ধর্মীয় বক্তারা বক্তব্য দেন, তারা বারবার এই জিনিসগুলো যেহেতু ধর্মের সাথে কানেকশন নিয়ে আসেন, এটা একটা কানেকশন, এটা অবশ্যই হইতে পারে, বাট মানে আন্তর্জাতিক রাজনীতি আসলে এইভাবে চলে না। আমরা যদি রাজনৈতিকভাবে দেখি, ধর্মীয়ভাবে দেখলে হয়তো ধর্মীয় দৃষ্টিটা ঠিক আছে, কিন্তু রাজনৈতিকভাবে যদি দেখি, রাজনৈতিকভাবে আসলে রাষ্ট্র, আন্তর্জাতিক রাজনীতি, ধর্ম, নৈতিকতা এগুলো দিয়ে চলে না, স্বার্থ বেসিসে চলে। আচ্ছা, এটার পরে আমাদের জন্য এগুলো কঠিন হয়ে যায় ধর্মের কারণে, যেহেতু আমরা আমাদের একটা ফিলোসফি বা আমাদের একটা মাইন্ডসেট গড়ে ওঠে ছোটোবেলা থেকেই, যেহেতু ইসরায়েলের ওরা ইহুদি, সেহেতু তারা মানে মুসলমানদের মানে পরবর্তী প্রজন্মকে ধ্বংস করে ফেলার জন্য তাদের বাচ্চা, শিশু এবং স্কুল কলেজগুলো ধ্বংস করে দেয়। এটা একটা কারণ হতে পারে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি অনুযায়ী এ কারণের একটা গভীর এবং খুব মারাত্মক এবং মানে ইনহিউম্যান, মানবতা বিরোধী একটা তাদের ডক্ট্রিন আছে, যেই ডক্ট্রিনের নাম দাহিয়া ডক্ট্রিন। এই ডক্ট্রিনের উৎপত্তি কোথা থেকে, বা এই ডক্ট্রিন কোথা থেকে আসলো মূলত? এটার উৎপত্তি 2006 সালের লেবাননের যুদ্ধ থেকে। লেবাননের সাথে তৎকালীন সময়ে ইসরায়েলে 2006 সালে 33 দিনের একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধে দাহিয়া নামক একটা অঞ্চল থেকে ইসরায়েলের উপর হামলা করা হয়। মানে কিছু যোদ্ধা ইসরায়েলের উপরে হামলা করে, যার পরিপ্রেক্ষিতে ইসরায়েল ওই গ্রামটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়, বেসামরিক নাগরিক সহ প্রায় ওই গ্রাম মাটির সাথে মিশিয়ে দেয়। তখনকার সময়ের ওই অঞ্চলের যেই দায়িত্বে ছিল ইসরায়েলি যে সেনা প্রধান অথবা তৎকালীন সময় কমান্ডার, পরবর্তীতে তিনি ইসরায়েলের সেনা প্রধান হন, তিনি পরবর্তীতে 2008 সালে এই কথাটা উনি বলেন যে যদি ইসরায়েলের উপরে কোনো অঞ্চল থেকে, কোনো শহর থেকে, কোনো গ্রাম থেকে হামলা করা হয়, তাহলে আমরা ওই অঞ্চলের উপরে ডিসপ্রপোর্শনেট ফোর্স প্রয়োগ করব, বা অসমানুপাতিক বল প্রয়োগ করব, এবং ওই অঞ্চলকে পুরোপুরি ধ্বংস করে দেব। এবং যেই অঞ্চল থেকে আক্রমণ করা হবে, ওই অঞ্চলের প্রতিটি ঘর, প্রতিটি মানে স্থাপনা আমরা সামরিক স্থাপনা হিসেবে বিবেচনা করব। এই তাদের ডক্ট্রিন। এই অনুযায়ী তারা সবকিছু ধ্বংস করে দেবে। এবং এই ডক্ট্রিন পুরাপুরি আন্তর্জাতিক আইনের বিরোধী, একদম সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের বিরোধী। আমরা এখন দেখব আন্তর্জাতিক আইন এই সম্পর্কে আসলে কি বলে। আন্তর্জাতিক আইন বলে, জেনেভা কনভেনশনের প্রথম অতিরিক্ত প্রোটোকলের 48 নং ধারা অনুযায়ী যুদ্ধরত পক্ষগুলো সবসময় বেসামরিক নাগরিক এবং যোদ্ধা, বেসামরিক ও সামরিক স্থাপনার মধ্যে পার্থক্য করতে হবে, এবং দাহিয়া ডক্ট্রিন সরাসরি এটা লঙ্ঘন করে। আরেকটা এই যে প্রপোর্শনের নীতি লঙ্ঘন। এটা একই প্রোটোকলের, যে জেনেভা কনভেনশনের একই প্রোটোকলের 51(5)(খ) ধারা অনুযায়ী কোনো হামলার ফলে বেসামরিক জনগণের যে আনুষঙ্গিক ক্ষয়ক্ষতি হবে, তা সেই হামলার প্রত্যক্ষ সামরিক সুবিধার তুলনায় অতিরিক্ত হলে তা নিষিদ্ধ। দাহিয়া ডক্ট্রিন এটাও ভেঙে ফেলে। এবং একটাকে বলা হয়, তারা একটাকে নাম দিয়েছে কালেকটিভ পানিশমেন্ট। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটা পুরোপুরি নিষিদ্ধ। মানে কোনো অঞ্চল থেকে যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী অথবা সামরিক গোষ্ঠী একটা দেশের উপর আক্রমণ করে বা একটা অঞ্চলের উপর আক্রমণ করে, ওই অঞ্চল বা ওই দেশ চাইলে ওই গ্রাম, ওই শহর পুরোপুরি ধ্বংস করে দিতে পারে না। যদি এটা করে, তাহলে এটা কালেকটিভ পানিশমেন্ট হিসেবে বিবেচনা করা হয়। এইটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এটা যুদ্ধ অপরাধ। গণহত্যার দায়ে ওই দেশের শাস্তি হওয়ার কথা, ওই দেশের ওই সামরিক বাহিনীর শাস্তি হওয়ার কথা। কিন্তু মানে ইসরায়েলের ক্ষেত্রে যেটা ঘটে, সেটা ইসরায়েলকে বারবার ইউএসএ বাঁচিয়ে দেয়। ইউএসএ এই পর্যন্ত 1975 থেকে সম্ভবত এই পর্যন্ত 53 বার ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছে ইউএনের মধ্যে, যার মধ্যে 45 বারের বেশি শুধুমাত্র ইউএসএ ভেটো দিয়েছে। এবং এইটা আরও প্রমাণ করে 2008 সালে থেকেই
ইউএসএ সরাসরি এটার সাথে সম্পর্কিত, অথবা ইউএসএ জানতো যে ইসরায়েল এরকম একটা ডক্ট্রিন নিয়ে কাজ করে যেটা পুরোপুরি আন্তর্জাতিক আইন এবং মানবতা বিরোধী। আরও একটা ঘটনা হচ্ছে লাস্ট 2026 সালের ইরানের ঘটনা। ইরানের প্রথম হামলাতেই ইসরায়েল বারবার এই অজুহাত দিত, যখনই হচ্ছে ইসরায়েলকে বলা হইতো যে তোমরা পুরোপুরি একটা গ্রাম কেন ধ্বংস করে দাও, তারা এটা বলতো যে ওইগুলো অঞ্চলে মানে যে কোনো একটা হসপিটাল তারা ধ্বংস করেছে, যারা স্কুল ধ্বংস করেছে, এটা গাজার ক্ষেত্র হয়েছে, যখনই ধ্বংস করে দিয়েছে তারা বলতো এখানে সামরিক লোকজন লুকিয়ে আছে, এখান থেকে আক্রমণ করে, তারা তাদের প্ল্যান করে, যার ফলে তারা এটা আক্রমণের একটা অজুহাত দেখাইতো। কিন্তু ইরানের ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথম দিনেই তারা একটা গার্লস স্কুলে আক্রমণ করে, একটা প্রাথমিক গার্লস স্কুল আক্রমণ করে, যার যেখানে প্রায় 200-র মতো মেয়ে শিশু শিক্ষার্থী মারা যায়, যেটা সাথে জড়িত এখন ইউএসএ। ইউএসএ এখন নগ্নভাবে এটা প্রকাশ করে দিয়েছে যে এই যে দাহিয়া ডক্ট্রিন, সেটা ইউএসএ সমর্থন করে এবং একই ডক্ট্রিন অনুযায়ী ইউএসএ নিজেও কাজ করে। পৃথিবীর এই হচ্ছে আমাদের হাল। আমাদেরকে এটা থেকে বেরোইতে হইলে আমাদের প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে কাজ করার মতো করে গড়ে তুলতে হবে। আবারও আমি বারবার এই কথা বলি, পৃথিবীর জঙ্গল রাজের মতো চলতে পারে না, পৃথিবী এভাবে চলতেই পারে না। পৃথিবীর সকল শক্তিশালী দেশগুলোকে এক জায়গায় আসতে হবে, এসে আবারও লফুল একটা সিস্টেম গড়ে তুলতে হবে, যেই ল অনুযায়ী পৃথিবীর দেশগুলো অ্যাটলিস্ট স্থিতিশীল অবস্থা বজায় রাখবে। এইভাবে মানবতা বিরোধী কাজে, মানবতার ধ্বংসের কাজে পৃথিবীর দেশগুলো মত্ত হবে না, এটা সবার জন্য ধ্বংস ডেকে আনবে।